আমার ছেলেমেয়েরা সহজ পাঠের আসরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ যেটা পড়াবো সেটার কথা তোমরা অনেক দিন থেকে বলছো। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা যে গ্রন্থটা, তার মধ্যে কলের কলকাতা এই প্রবন্ধটা আজকে শুরু করি, দেখি কতটা করানো যায়। আর আসলে কলের কলকাতা সব থেকে বড় প্রবন্ধ, যে কটা প্রবন্ধ আছে এই বইয়ের তার মধ্যে তোমাদের পাঠ্যের মধ্যে কলের কলকাতা সব থেকে বড়। ফলে যেটা হয়, তোমরা একটুখানি ঘাবড়ে যাও, তোমরা খানিকটা দিশাহারা হয়ে যাও যে কোনটা পড়বে কোনটা পড়বে না। আমি একটু ভাগ ভাগ করি, যেরকম প্রশ্ন আসে সেইভাবে মোটামুটি এটাকে রেডি করে দেবো তোমাদের জন্য। তা কলের কলকাতা থেকে প্রশ্ন এসেছিল হচ্ছে 2017-তে, 2019-এ আর 2023-এ। কেমন? তার মধ্যে দুবার একই প্রশ্ন এসেছিল আর একবার অন্য প্রশ্ন এসেছিল। তা আমরা একটুখানি এবার দেখে নিই, কেমন? একদম শুরুটা আগে যাই। এই জায়গা থেকে কোনো দিনও কিন্তু আজ পর্যন্ত প্রশ্ন আসেনি, কিন্তু যে কোনো মুহূর্তেই আসতে পারে। সেটা কি? একেবারে শুরুতে দেখা যাচ্ছে যে লেখক তিনি গ্রামের এক কিশোর, তিনি তার এক বন্ধু যার নাম মোনা ঠাকুর, তার কাছ থেকে কলকাতার গল্প শুনছেন। এই মোনা ঠাকুর ছেলেটি অত্যন্ত রোগা, তাকে বন্ধুরা এর আগে একেবারেই পাত্তা দিত না, কিন্তু হঠাৎ তার মূল্য খুব বেড়ে গেছে বন্ধুদের কাছে। কেন? কারণটাই এই যে কালীঘাট থেকে পৈতে নিয়ে সে কলকাতা মানে দেশে ফিরেছে এবং এসে কলকাতার গল্প বলছে বন্ধুদের। সে একমাত্র কলকাতা দেখে এসেছে, বাকিরা কেউ দেখেনি। কেমন? এবং এখানে লাইনটা আছে, পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। প্রশ্নটা কি আসতে পারে? প্রশ্নটা যেটা আসতে পারে সেটা হচ্ছে মোনা ঠাকুরের কাছ থেকে শোনা কলকাতার গল্পটা, সেটার একটা বিবরণ দাও। তাহলে সেই বিবরণটা কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রবন্ধটার একদম শুরুতেই যে কলের কলকাতার এই ভাই কলের কলকাতা, এখান থেকে কিন্তু শুরু। যে যেটা জানতে পেরেছেন তিনি নিজে তখন পর্যন্ত দেখেননি, অর্থাৎ আমাদের লেখক তিনি তখনও কলকাতা দেখেননি, তিনি কলকাতাকে চিনছেন মোনা ঠাকুরের মুখ থেকে। মোনা ঠাকুর পৈতে নিতে কালীঘাটে এসেছিল। কেমন? তো কলকাতাটা কীরকম একটা শহর? সেটা কলের কলকাতা, কল কারখানা চারদিকে, শুধু কি তাই, গাড়ি ঘোড়া, কত রকমের কত কিছু, এবং সব কিছুই কল অর্থাৎ যন্ত্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এটাই এখানে আসল কথা। ট্রেন সে যন্ত্র, গাড়ি যাচ্ছে সেটাও যন্ত্র, এমনকি সেখানে সুইচ দিলে আলো জ্বলে। এই যে দেখো, একটা কথা এখানে লেখা আছে যে কল খুললে জল, অর্থাৎ ট্যাপ ওয়াটারের কথা বলা হচ্ছে, এবং কল টিপলে আধারে ভাই জ্যোৎস্না ফিনিক দেয়, ফিনকে দিয়ে পড়ে, মানে ছিটকে পড়ে। জ্যোৎস্নার আলো অর্থাৎ চাঁদের আলোর মতন আলো ছিটকে বেরোয়। কি করলে? কল টিপলে, মেশিন টিপলে, অর্থাৎ এখনকার ভাষায়, আমাদের ভাষায় সুইচ টিপলে আলো জ্বলে। তাও তো তখন এখনকার মতো আলো ছিল না, তখন সেই বাল্বের আলো, কিন্তু সেটাও তখন মানুষের কাছে বিস্ময়, কারণ গ্রামের মানুষ তারা তো প্রদীপ জ্বালে, প্রদীপের আলোয় তারা সব কাজ করে রাতে। আর সেখানে কলকাতায় সুইচ টিপলে ইলেকট্রিকের আলো দেখা যায়। এবং এই যে যান্ত্রিক এক শহর, তার বর্ণনাটা তিনি পাচ্ছেন কিরকম করে। এই যে তারপরেই দেখো রয়েছে যে কাবুলিওয়ালাদের বর্ণনা, তখন সেই কলকাতার রাস্তায় রাস্তায় কাবুলিওয়ালারা ঘুরত, সেই কাবুলিওয়ালাদের বর্ণনা। তারপরে এবং এই যে আর একটু বলে নিই এইখানটা, যে মোনা ঠাকুরের কথা উনি বলছেন, যে প্রথমেই বলেছি রোগা, মারলে চিৎপটাং হয়ে পড়ে যায়, পেয়ারা গাছে উঠতে হাঁটু কাঁপে, অর্থাৎ একদম অত্যন্ত ক্ষীণজীবী একটি বাচ্চা। সে এই গল্পগুলো বলার জন্য বন্ধুদের কাছ থেকে ঘুষ নিচ্ছে। এই যে
মগ ডাল থেকে চুরি করে পাড়া আস্ত দুটো আম তাকে ঘুষ দিতে হয়। মধুকুলকুলি হচ্ছে এক ধরনের আম, মানে আমের বিভিন্ন জাত হয় তো, সেই রকমই একটা বিশেষ জাতের আম। মানে সে খুব কষ্ট করে পাড়া, মগ ডাল মানে অনেক উঁচু ডাল থেকে, সেই আম তাকে ঘুষ দিতে হচ্ছে, নাহলে সে বলে না। এবং বলেও কি, একটু করে বলে, পুরোটা একবারে বলে না, কারণ বন্ধুদের কাছে এখন তার দাম বেড়েছে। সে কলকাতাটা কীরকম, সেখানে এই যে ট্যাপ ওয়াটার, সেখানে এই যে ইলেকট্রিকের আলো, এবং আরও যেটা, সেটা হচ্ছে মনা ঠাকুরের কাছে যেটা শুনছে তারা, সেটা হচ্ছে যে শটার মাথা খারাপ, শটা মাঝে মাঝে খেপে ওঠে। কীরকম, এই যে হঠাৎ হঠাৎ খুন চাপে শহরটার মাথায়, মাথা খারাপ শহরটার, তখন জানলা দরজা বন্ধ হয়ে যায়, মারপিট লেগে যায়। কোন মারপিটের কথা বলছেন? এখানে একটা দাঙ্গার কথা বলছেন, যেটা তখনকার দিনে হিন্দু মুসলিমে একটা দাঙ্গা, এবং সেই দাঙ্গাটা অনেক সময় ব্রিটিশ শাসকদের বাঁধিয়ে দেওয়া, কারণ তারা তো চাইতেন আমাদেরকে বিভক্ত করতে। ভারতবাসী হিন্দু মুসলিমে যত আলাদা হবে, তত বৈদেশিক শক্তির সুবিধে, তাদের পরাধীন করে রাখা থেকে শুরু করে সব কিছুতেই তাদের সুবিধে। তাই দেশটাকে যদি ভাগ করে ফেলা যায়, দেশবাসীকে যদি ভাগ করে ফেলা যায় ধর্মের ভিত্তিতে, তাহলে ইংরেজদের অনেক লাভ। এই যে এখানে বলছে যে একমাত্র এখানে চারদিকে মারপিট হচ্ছে, হিন্দুরা মুসলিমদের মারতে চাইছে, মুসলিমরা হিন্দুদের মারতে চাইছে, দুপক্ষই চিৎকার করছে, দুপক্ষই দৌড়দৌড়ি করছে, খুনোখুনি করছে, লাঠালাঠি করছে, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, জানলা দরজা সব বন্ধ হয়ে যাচ্ছে। এবং ভয় ডর নেই কাদের? সাহেবদের। তারা মিটিমিটি চায় আর ফিক ফিক হাসে। কেন? তাদের হিন্দুতেও ছোবে না, মুসলমানেও ছোবে না, কারণ তারা তো গন্ডগোলটা বাঁধিয়ে দিয়েছে। এবং এটা আজকের যুগেও কিন্তু সমান সত্যি। আজকের যুগেও আমরা যদি এই সত্যটাকে না বুঝি, অর্থাৎ হিন্দু মুসলমানে আমরা যদি নিজেদেরকে ভাগ করে ফেলি, তাহলে আমরা দুর্বল হয়ে যাব, ভারতবর্ষ দুর্বল হয়ে যাবে, এবং বৈদেশিক শক্তির সেখানেই জয়, সেখানেই তাদের লাভ। সেটাই তারা চায়, যেটা তখনও চেয়েছে, সেটা এখনও চায়। কেমন? তাহলে এখানে হচ্ছে যে তার তখন এইরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, তখন ধর্মশালা হচ্ছে সেখানে ওই কালীঘাটের ওইদিকে বা বিভিন্ন মন্দির চত্বরে ধর্মশালা, যেখানে অল্প পয়সায় মানুষজন থাকে, সেখান থেকে মানুষজন সব পালিয়ে যেতে চায়। পাণ্ডারা তাদের ধরে মন্দিরে পাণ্ডারা তাদের ধরে রাখতে চায়, কারণ যত লোক থাকবে তত তাদের রোজগার। কিন্তু এরা থাকতে চায় না, এরা বলে বাবা দরকার নেই এই শহরে থেকে, বা তার চেয়ে গ্রামে পালিয়ে যাওয়া ভালো। এই যে পুরো ঘটনাটা, এটাই কিন্তু মনা ঠাকুরের কাছ থেকে শোনা লেখকের কলের কলকাতার প্রথম ধারণা, কলের কলকাতার প্রথম গল্প, এটা তিনি শুনলেন। এর বছর 5 পরে তিনি নিজেই চলে এসেছেন, অর্থাৎ তাঁর পরিবার চলে এসেছে কলকাতায়। এরপরে বিভিন্ন বর্ণনা আছে, ধীরে ধীরে তিনি কিভাবে কলকাতার রাস্তা পথ ঘাট চিনছেন। প্রথম চোটে ভীষণ দম বন্ধ লাগছে, যেখানে আকাশ দেখা যায় না, যেখানে সমস্ত কিছু যেন মনে হয় যান্ত্রিক, যন্ত্রচালিত, একটা ভীষণ দম আটকানো এক পরিস্থিতি। একটা বাড়িতে থাকছেন, সেটা ছেড়ে আর একটা বাড়িতে যাচ্ছেন। এই জায়গাগুলো থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসার তেমন কিছু সম্ভাবনা নেই। এরপরে যে জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, সেই এবং এসেও ছিল একবার এটার থেকে প্রশ্ন, হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা। দাঁড়াও, আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই বরং সেই জায়গাটা। এটা যতদূর আমার মনে পড়ছে 2019-এ এসেছে, 2019-এ অন্যটা এসেছে। এটা হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা, এটা 2017-তেই এসেছিল। এবং তখন লেখা প্রশ্নটা ছিল এরকম, কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতা খেপে ওঠার ফল কি হয়েছিল? 2 + 3। কলকাতা খেপে উঠল মানে কি? কলকাতার সমস্ত মানুষ হঠাৎ রেগে উঠল
এবং ইংরেজের বিরুদ্ধে একটা সাংঘাতিক বিদ্রোহ ঘোষণা করলো তারা। কিরকম বিদ্রোহ হচ্ছে? চারদিকে হই হল্লা হচ্ছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, পিকেটিং চলছে, বা বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে, এবং মিটিং ছাড়া মানুষ নেই। আর রাস্তার মোড়ে মোড়ে মিটিং, যেখানে আমাদের লেখক তিনি পূর্ব বাংলা থেকে এসেছেন বলে কলকাতার বন্ধুরা তাকে বাঙাল বলে তখন আগে খেপাতো, কিন্তু যখন এই মিটিংটা হচ্ছে তখন ঘটি বাঙাল সব এক হয়ে গেছে এবং তারা একসঙ্গে মিলে তারা সবাই মিটিংয়ে যাচ্ছে। এটা কিশোর, সেও মিটিংয়ে যাচ্ছে, সেও প্রতিবাদ করছে। কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছে? সেটা হচ্ছে ইংরেজের বিরুদ্ধে। তারা কি চায়? ইংরেজ চলে যাক। এবং যখন কলকাতা খেপে উঠছে তখন কলকাতার সমস্ত মানুষ যেন, কলকাতা খেপে ওঠা বলতে ইংরেজ সরকারের বিরুদ্ধে কলকাতার সমস্ত মানুষ যখন স্বদেশী আন্দোলনে যোগ দিচ্ছে এবং সেই আন্দোলনের জোয়ারটা ভীষণভাবে বেড়ে উঠছে, সেটাকেই বলা হচ্ছে কলকাতা খেপে উঠেছে। কারণ সমস্ত মানুষ যেন মনে হচ্ছে এই আন্দোলনে যোগ দিয়েছে। এটাই হচ্ছে কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝো। এবার হচ্ছে খেপে ওঠার ফলটা কি হয়েছিল? খেপে ওঠার ফল হচ্ছে এই যে রাস্তার মোড়ে মোড়ে মিটিং, প্রচুর মিছিল হচ্ছে, পিকেটিং হচ্ছে। তখন আর ঘটি বাঙাল বলে আলাদা কিছু নেই, কেউ আর বাঙাল বলে খেপাচ্ছে না, সবাই তখন একসঙ্গে মিলে সবাই একটাই কথা বলছে। কি বলছে? যে ইংরেজ ভারত ছেড়ে চলে যাক। পার্কে রোজ মিটিং আর স্কুলে পিকেটিং, সে এক নতুন মজা। কিশোর তো, তার তো এটাতেও তার মজা লাগছে। অতটা গুরুত্ব তো সেই কিশোর তখনও বোঝে না। সবাই মেতে উঠেছে, তারও এটা একটা মেতে ওঠার আনন্দ মনে হচ্ছে। জনসমুদ্র, রাস্তায় প্রচুর মানুষ নেমে পড়েছে। খেপে ওঠার ফলে এই ঘটনাগুলো ঘটছে। তোমরা পর এগুলো যাবে। এবং আর একটা কি হচ্ছে? সারা শহরে আগুন জ্বলছে। কেন আগুন জ্বলছে? বিলিতি বর্জন চলছে। বিলিতি পোশাক সমস্ত পুড়িয়ে ফেলো। বিলিতি পোশাক পুড়িয়ে ফেলে স্বদেশী পোশাক, খাদি, এই যে গান্ধীজি যেটা শুরু করেছিলেন যে চরকায় সুতো কাটো এবং তার থেকে নিজের দেশেই পোশাক তৈরি করো, হোক না সেই কাপড় মোটা। কবি বলেছেন যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। তা এই যে মোটা কাপড় মাথায় তুলে নেবেন মানে কি? ম্যানচেস্টারে তৈরি সেই একেবারে মিহি মসৃণ ফিনফিনে যে কাপড়, যেটা পরে আরাম পাওয়া যায়, সেইগুলো আর পরবে না ভারতবাসী। তারা বিলিতি বর্জন করছে। এবং তখন গোটা কলকাতার মানুষও তাই করছে। নিজেদের ঘরে যত বিলিতি কাপড় জামা আছে সেগুলো সব রাস্তায় এনে ফেলছে আর তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। বিলিতি কাপড় পুড়িয়ে ফেলো। দুপাশের বাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে সেইগুলো। রোয়াকে বসে, আর রোয়াক মানে হচ্ছে উঁচু উঁচু বারান্দা, তখনকার পুরনো কলকাতায় ছিল, সেখানে তকলি ঘোরাচ্ছে, সুতো কাটা হচ্ছে। কারা ঘোরাচ্ছে? বুড়োর দল, বয়স্ক মানুষরা। অর্থাৎ একটা মানে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ এই আন্দোলনে। সেখানে এই কিশোররাও যাচ্ছেন, সেখানে মানে যুবক যুবতী তারাও অংশ নিচ্ছে, আবার বৃদ্ধরাও অংশ নিচ্ছে। এক একজন এক একভাবে। বৃদ্ধরা হয়তো মিছিল করতে পারছেন না, কিন্তু তারা তকলি ঘোরাচ্ছেন, সুতো কাটছেন, যে সুতো দিয়ে খদ্দরের কাপড় তৈরি হবে। সারাদিন কোথায় কি ঘটেছে ডাক্তারবাবুর ক্যানভাসার ভাই সেটা এসে বয়স্কদের শোনান, যে কোথায় কি ঘটেছে তার খবর এনে দেন তিনি। কোথায় লাঠিচার্জ হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে, রক্ত ঝরেছে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। এইটা হচ্ছে কিন্তু মূল বিষয়। এবং তার সঙ্গে আর একটা ছোট করে জুড়ে দেবে, সেটা নিয়ে কিন্তু একটা আলাদা প্রশ্ন হয়, সেই প্রশ্নটাও আমি আলোচনা করব। কিন্তু এই প্রশ্নটার সঙ্গে কতটুকু জুড়বে সেটা আমি বলে দিচ্ছি।
এই সময়ই একদিন তিনি দেখেন যে তিনি কি করতেন, আমাদের লেখক যে ওই কংগ্রেস অফিসের কাছে যেতেন, সেখানে তেরঙ্গা পতাকা ওড়ানো হতো। তখন তো মানে ভারতবর্ষের দল বলতে ভারতীয় জাতীয় কংগ্রেস, তখন কেমন, যেটা হচ্ছে যারা ইংরেজদের সঙ্গে লড়ছে সবাই একসঙ্গেই সেই দলের মধ্যেই আছে। এইবার বিভিন্ন বাড়ি থেকে শঙ্খধ্বনি করা হতো, যেন সেই লড়াইতে, সেই যুদ্ধে ভারতবাসীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর ততক্ষণে লাল পাগড়িতে ছেয়ে যেত চারদিক। লাল পাগড়ি মানে হচ্ছে এই যে আমার পুলিশের যে হাবিলদার, তাদের তখন তারা মাথায় লাল পাগড়ি পরতো, কেমন। তা সেই সময় লেখক একদিন হঠাৎ দেখতে পেলেন যে গান্ধী টুপি পরা ভলান্টিয়ার, অর্থাৎ যারা ভলান্টিয়ার কারা, যারা স্বেচ্ছাসেবক, যারা কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কিছু লাভের আশা ছাড়া যারা দেশের সেবায় আত্মনিয়োগ করেছে, তারাই ভলান্টিয়ার, তারাই স্বেচ্ছাসেবক। তাদের মাঝখানে ফুলের মালা গলায় ডিরেক্টর, কেমন। এবং সেই ডিরেক্টর কে? সেই ডিরেক্টর হচ্ছেন তাদের রামদুলাল বাবু। রামদুলাল বাবু হচ্ছেন লেখক যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির বাড়িওয়ালা। একদিন লেখক হঠাৎ এটা দেখতে পেলেন। অর্থাৎ তোমরা এই যে কলকাতা খেপে উঠলে কি কি হচ্ছে, সেইটা যে কিভাবে সমস্ত স্তরের মানুষ তাতে যোগ দিচ্ছে, কিরকম ভাবে যোগ দিচ্ছে, মিটিং, মিছিল, তারপরে বিলিতি বর্জন, সুতো কাটা, তারপরে তার খবরাখবর রোজ রাতে নেওয়া, কংগ্রেস অফিসে সেখানে ভলান্টিয়াররা সব জড়ো হচ্ছে, সেখানে তেরঙ্গা তোলা হচ্ছে, শঙ্খ বাজিয়ে তাদের উৎসাহিত করা হচ্ছে, লাল পাগড়ি পরা মানুষজনে চারদিক ছেয়ে যাচ্ছে। আবার লাল পাগড়ি পরা যারা পুলিশ আসছে তাদেরকে রাগানোর জন্য বাচ্চা ছেলেরা তারা চেঁচিয়ে বলতো বন্দে মাতরম, লাল পাগড়ি মাথা গরম। তার কারণ হচ্ছে বন্দে মাতরম শুনলে তারা রেগে যেত, সেই জন্য বন্দে মাতরম মানে মাকে বন্দনা করি, সেই মাকে দেশ মা, এই যে এই কথাটা শুনলে তখন ইংরেজরা রেগে যেত, আর সেইটা বলেই আরো যেন পুলিশকে এরা খেপাচ্ছে। তো সেই সময় তিনি একদিন রামদুলাল বাবুকে দেখলেন যে তিনি একজন নেতা, গলায় ফুলের মালা, তাকে ঘিরে ধরেছে সমস্ত ভলান্টিয়াররা, তাকে ঘিরে রয়েছে, আর সবাই চেঁচাচ্ছে রামদুলাল বাবু কি জয়। তার বুকটা 10 হাত ফুলে উঠল। কেন ফুলে উঠলো 10 হাত? যে আরে এর বাড়িতেই তো তিনি থাকেন, তারা ভাড়া থাকেন, তিনি তো চেনেন, এবং তিনি ফাঁক দিয়ে মুখটা বার করার দেখানোর চেষ্টা করছেন যে রামদুলাল বাবু যদি একটু হাসেন তার দিকে তাকিয়ে, তাহলেই লেখক মানে কিশোর লেখক কৃতার্থ হবেন, এই ভেবে যে রামদুলাল বাবুর মতন এইরকম এত বড় একজন নেতা, যাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, যার নামে জয়ধ্বনি উঠছে, তিনি ওই কিশোরকে চেনেন, এইটা ভাবার তিনি চেষ্টা করছেন। এইটাই হচ্ছে কিন্তু হঠাৎ একদিন খেপে উঠলো কলকাতা। খেপে ওঠা বলতে কি বোঝো, এবং খেপে উঠলে কি হয় তার বর্ণনা হয়ে গেল। এইবার দেখো এই রামদুলাল বাবুকে নিয়ে যে ঘটনাটা, এটার একটা কন্টিনিউয়েশন আছে, সেইটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। সেটা আছে হচ্ছে এইটা, তোমরা দেখো মানে আমার বইতে, আমি জানি না যে তোমাদের অন্য এডিশনে অন্য কিছু আছে কিনা, আমার কাছে যে বইটা এটা 2020 এডিশন, এখানে রামদুলাল বাবুর ঘটনাটা শুরু হয়েছে 109 পাতায়, এখানে প্রথমটুকু রয়েছে আর শেষটুকু রয়েছে 111 পাতায়, কেমন। সেইখানে এবং 111 112 মিলে সেই 112 পাতায় গিয়ে একটা লাইন আছে, এই লাইনটা তুলেও কিন্তু একটা প্রশ্ন হতে পারে, খুব সুন্দর একটা প্রশ্ন হতে পারে। এই লোকটার জন্য একদিন গর্ব করে বেরিয়েছিলাম। কোন লোকটার কথা বলা হয়েছে? লেখক কেন এরকম বলেছেন? তাহলে কোন লোকটার কথা বলা হয়েছে? লেখকের বাড়িওয়ালা রামদুলাল বাবুর কথা বলা হয়েছে। লেখক কেন এরকম বলেছেন? যখন কলকাতায় মানে ইংরেজ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলনের জোয়ার একেবারে তুঙ্গে উঠেছিল, সেই সময় তিনি একদিন কিশোর লেখক আবিষ্কার করেন যে তাদের বাড়িওয়ালা রামদুলাল বাবুকে গলায় মালা পরিয়ে
তিনি কংগ্রেস অফিসে, এবং সেখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। চারদিকে তার নামে জয়ধ্বনি উঠছে। তিনি নিজে অসম্ভব মানে উত্তেজিত হয়ে যান, অত্যন্ত গর্বিত বোধ করেন। এবং এই যে দেখো 109 পৃষ্ঠায় রয়েছে এটা, যে এমন ভাব নিয়ে চারপাশে তাকাতে লাগলাম যেন ফুলের মালাটা আমার গলাতেই কেউ পরিয়ে দিয়েছে। না বলে পারলাম না, উনি হচ্ছেন আমাদের রামদুলাল বাবু, চেনেন না? মানে লোককেও জানাতে চাইছেন কিশোর লেখক, কিন্তু আশেপাশের লোক তেমন পাত্তা দিচ্ছে না। তখন তার কি মনে হচ্ছে, লোকে আমল দিচ্ছে না দেখে তিনি কেমন চুপসে গেলেন। আমার সঙ্গে চেনা আছে রামদুলাল বাবুর, তাই লোকগুলোর অত হিংসে। আর একজনের কাঁধে ভর দিয়ে তিনি উঁচু হয়ে দেখার চেষ্টা করলেন, না তাতেও তিনি দেখতে পেলেন না, মানে রামদুলাল বাবু তাকে দেখতে পেল না। ইতিমধ্যে পুলিশের জিপ তাকে নিয়ে বেরিয়ে গেল। তার কয়েকদিন বাদে রামদুলাল বাবুর দাদা তিনি তাকে লেখককে বললেন যে তুমি যাবে জেলখানায় দেখা করতে, কারণ দাদা যাচ্ছেন রামদুলাল বাবুর সঙ্গে দেখা করতে। লেখক তার সঙ্গে জেলে যান রামদুলাল বাবুর সঙ্গে দেখা করতে গিয়ে। সেখানেও তার একটা অভিজ্ঞতা আছে, সেটা একটা আলাদা প্রশ্ন হয়, সেই প্রশ্নটা আলাদা আলোচনা করব। তিনি গেছেন সেখানে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখেছেন, তিনি অত্যন্ত গর্বিত হয়েছেন। কিন্তু এর কিছু কাল বাদে বেশ কিছু দিন কেটে গেছে, হঠাৎ একদিন বাড়ির সামনে দেখা হয়ে গেল জেল ফেরত পুরনো বাড়িওয়ালা রামদুলাল বাবুর সঙ্গে। ততদিনে তারা রামদুলাল বাবুর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেছেন। গোমরা মুখ দেখে মনে হয় না কোনোদিন আবেগ ভরে তার গলায় মালা দেওয়া হয়েছিল। তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে যে দেশ সেবকরা তার গলায় মালা দিয়েছিল, তাতে যে তিনি খুশি হয়েছিলেন এটা তার মনেই হচ্ছে না তাকে দেখে। কেন? কারণ রামদুলাল বাবু দুঃখ করে লেখকের দাদুকে কি বললেন? বললেন, আর বলেন কেন, মিছি মিছি জেলে যাওয়া হলো, কর্পোরেশনে নতুন নিয়ম হয়েছে, জেলে গেলে আর মাইনে বাড়বে না। কি মুশকিল বলুন তো, শুধু শুধু কটা মাস জেল ভোগ করতে হলো। লেখকের যেন একটা অদ্ভুত মোহভঙ্গ হলো। তিনি যা ভেবেছিলেন তা তো নয়। রামদুলাল বাবু তো দেশকে ভালোবেসে জেলে যাননি, তিনি জেলে গিয়েছিলেন তার মাইনে বাড়বে এই আশায়। কারণ এখানে একটা কথা বলি, যে কলকাতা কর্পোরেশন কিন্তু এক সময় ভারতীয়দের দ্বারা পরিচালিত হয়েছে। যেমন আমাদের সিআর দাস বা চিত্তরঞ্জন দাস, তিনি ছিলেন কলকাতার মেয়র। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি তখনও নেতাজি হননি, তিনি তখন শুধুই সুভাষচন্দ্র বসু, তিনিও হয়েছিলেন কলকাতার মেয়র। এবং কলকাতার মেয়র যখন তারা হচ্ছেন তখন তারা পরিচালনা করছেন কলকাতা কর্পোরেশনকে। এবং সেই সময় একটা নিয়ম ছিল, অর্থাৎ ভারতীয়দের দ্বারা পরিচালিত হচ্ছে, তখন একটা নিয়ম ছিল যে কর্পোরেশনে কাজ করে এমন কেউ যদি স্বদেশী আন্দোলন করতে গিয়ে কারারুদ্ধ হয় তাহলে তার একটু মাইনে বাড়বে। কিন্তু পুরোটাই তো ব্রিটিশ সরকারের অধীনে, তাই এটা পরবর্তীতে ব্রিটিশ সরকার বন্ধ করে দেয়। কারণ তারা এটা মানবে কেন? এটা কর্পোরেশন নিয়ম করলেও তারা যখন এটা জানতে পারলো তখন তাদের মনে হলো, বারে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা যে মাইনে দিচ্ছি সেই মাইনেই বাড়ানো হবে না, সেটা তো হবে না। তখন তারা এটা বন্ধ করে দিয়েছে। এটা তখনও জানতেন না রামদুলাল বাবু যে এটা বন্ধ হয়ে গেছে। তাই তিনি অত তার দেশভক্তি, অত তার আন্দোলন এবং তার জেলে যাওয়া, কিশোর লেখকের মনে একটা বিরাট ধাক্কা, যে এই মানুষটির জন্যই তিনি একদিন এত গর্ববোধ করেছিলেন। তিনি তো বুঝতে পারেননি যে এই মানুষটি টাকার লোভে জেলে যাচ্ছেন, মাইনে বাড়ার লোভে, দেশকে ভালোবেসে নয়, মাতৃভূমিকে স্বাধীন করার জন্য নয়। অর্থাৎ এই লাইনটা তুলে একটা প্রশ্ন আসলে তোমরা কোন কোন জায়গাটা বলবে? রামদুলাল বাবুকে যখন তিনি সেই কংগ্রেস অফিসের সামনে দেখছেন, মালা পরা অবস্থায় দেখছেন, তখন তার কি অনুভূতি হচ্ছে, তিনি কি বলছেন, কি করছেন? রামদুলাল বাবুকে জেলে দেখতে যাচ্ছেন এবং তার বেশ কিছুকাল বাদে যখন সেই বাড়ি ছেড়ে চলে এসছেন, একদিন তাঁরা তার দাদুর সঙ্গে রামদুলাল বাবুর দেখা, তখন রামদুলাল বাবু কি বলছেন, বলাতে তার কি প্রতিক্রিয়া হচ্ছে, এটা আর একটা প্রশ্নের উত্তর হয়ে গেল।
এইবার মাঝখানে আর একটা প্রশ্ন আমরা বাদ দিয়ে গেছি, সেই প্রশ্নটা এইবার আলোচনা করব। এইটা কিন্তু দুবার এসেছে। প্রশ্নটা কি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে একটা মানে 2019-এ এসেছে, আবার সেটাই 23-এ এসেছে। সেটা হচ্ছে অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে লেখক এই উক্তি করেছেন? দেখো, এই যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নের যে উত্তরটা সেটা আমার বই অনুযায়ী রয়েছে 110-111 পাতায়। 111 পাতায় হচ্ছে ওই লাইনটা, অর্থাৎ অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। মার কাছে শেখা গানটি কি? মার কাছে শেখা গানটা কিন্তু এখানে লেখা আছে, ও তোর শিকল পরা ছল, শিকল পরে শিকল রে তুই করবি রে বিকল। এটা নজরুল গীতি, একটা নজরুলের লেখা একটা গান। শিকল পরা ছল মানে তোর ছলনা, শিকল পরে বন্দিত্বের ছলনা তোর এটা, কারণ শিকল পরে পরে তুই শিকলকে বিকল করে দিবি। অর্থাৎ এই গানটার মধ্য দিয়ে মূল যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইংরেজরা কজন ভারতবাসীকে গ্রেপ্তার করবে? কত জেল আছে ভারতবর্ষে? সমস্ত ভারতবাসীকে বন্দি করে রাখার মতো জেল কি আছে? কতজনকে তারা বন্দি করতে পারবে? কত শিকল তাদের আছে? সেই শিকল যা দিয়ে বাঁধা হচ্ছে, মানুষকে বন্দি করা হচ্ছে, সেই যে জেলখানা যেখানে বন্দি করে রাখা হচ্ছে, সেই সব কিছু একদিন অর্থহীন হয়ে যাবে। কারণ সারা দেশের মানুষকেই যদি বন্দি করতে হয়, সবাই যদি ক্ষেপে ওঠে, সবাই যদি আন্দোলনে যোগ দেয়, তাহলে ইংরেজ কজনকে দমন করবে? মূল বক্তব্য কিন্তু এটাই। এইটা প্রশ্নটা যেটা ছিল যে লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছে, একদম তোমরা এটা তুলে দেবে এই লাইনটাকে, ও তোর শিকল পরা ছল, শিকল পরে শিকল রে তুই করবি রে বিকল। এর সঙ্গে তোমরা এটা জুড়ে দিতে পারো যে এটি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান। এটার জন্য 1 নম্বর আছে। তারপরে আছে কোন প্রসঙ্গে এই উক্তি তিনি করেছেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে আবার আমরা একটু ফিরে দেখব, এটা অলরেডি একবার আমরা টাচ করে গেছি। সেটা হচ্ছে তাদের বাড়িওয়ালা রামদুলাল বাবু যখন জেলে, রামদুলাল বাবুর দাদা একদিন কিশোর লেখককে বলেন যে তার সঙ্গে জেলে দেখা করতে যাওয়া যেতে পারে। তিনি তো রাজি হয়ে যান। এবার জেলে গেলেন। জেলে গিয়ে জেলটা কীরকম ছিল, যে সেখানে দাঁড়াও 1 সেকেন্ড, এই যে হ্যাঁ, তারা ঢুকলেন, ভেতরে ঢুকলেন, হুকুম হলো ভেতরে ঢোকার। ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে হয়, কারণ বড় গেট যেটা, সেই গেট খোলা হয় না। সে গেট খোলা হয় শুধু বড় সাহেবরা আসলে বা গাড়ি আসলে, আর বাকি যারা কয়েদিদের সঙ্গে যারা দেখা করতে যাচ্ছে তাদের জন্য একটা ছোট দরজা। তোমরা দেখবে এখনো বড় বড় অফিসে বা স্কুল কলেজে এরকম থাকে, একটা ছোট দরজা, তার মধ্যে দিয়ে মাথা নিচু করে ঢুকতে হয়। বলছেন যে সেটা ঢুকতেও মানে সেই কিশোরেরও অসম্মানিত লাগছে যে কেন ইংরেজের জেলে তাকে মাথা নিচু করে ঢুকতে হবে। এইবার জেলে ঢুকে তার যে অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে যে তিনি দেখছেন যে আরো অনেকেই ঢুকছে, শুধু তাই নয়, কয়েদিদের নিয়েও গাড়ি ঢুকছে, আর বন্দে মাতরম শব্দে জেলখানাটা যেন কেঁপে কেঁপে উঠছে। আর বন্দীদের সঙ্গে দেখা করার একটা জায়গা আছে, সেখানে মেঝের ওপর শতরঞ্জি পাতা, ঘর ভর্তি লোক, ঘরে একটা মাত্র টেবিল আর চেয়ার, আর সেই চেয়ারে যিনি বসে আছেন তাকে দেখে চোখকে বিশ্বাস হচ্ছিল না প্রথমে কিশোরের, কারণ তার ছবি তিনি খবরের কাগজে দেখেছেন। তিনি কে? তিনি সুভাষচন্দ্র বসু। এই প্রসঙ্গটা আমি আবার পরে আসছি, এখানে জাস্ট এগিয়ে যাই আমি। সুভাষচন্দ্র বসু, একটা করে কয়েদিদের গাড়ি আসছে, তিনি ছুটে যাচ্ছেন বাইরে, কয়েদিদের বুকে জড়িয়ে ধরছেন তাদেরকে, আর বলছেন তোমরা এসেছো, অর্থাৎ তোমরাও আন্দোলন করে মাতৃমুক্তির পণ করে তোমরাও শিকল পড়তে এসেছো এখানে, শিকল পরে। তো এইভাবে সেই কিশোর দেখছেন
যে কিভাবে কয়েদিরা জেল ওয়ার্ডারদের চোখ এড়িয়ে মাঝে মাঝে ভিড় করছে, আবার ওই শিক দেওয়া যার মধ্যে তারা রয়েছে, আবার যেই সেপাহীরা এসে চেঁচামেচি করছে তারা আবার সরে যাচ্ছে। সেই সময় একজন তাকে ডাকলো, ডেকে বলল যে বাড়িতে আমার বুড়ি মা আছে, কেঁদে কেঁদে মরে যাচ্ছে, তুমি খবর দিও আমি ভালো আছি, বলে বাড়ির একটা নম্বর তাকে দিল। কিন্তু কিশোর তো যাচ্ছি যাব করে তার আর যাওয়া হয়নি। সেটা বড় বয়সেও তাকে মনের মধ্যে একটা তার পাপ বোধ জাগিয়ে তুলত। যাই হোক, জেলের দরজা পেরিয়ে কেমন কেমন লাগলো, রাস্তায় রাস্তায় ফুঁসে ওঠা মানুষগুলো হাজির হচ্ছে এসে জেলখানার অন্ধকার গুহায়। কি পাবে তারা এখানে? তারা কি পাবে এখানে? এই যে এত মানুষ, এত গাড়ি আসছে কয়েদিদের নিয়ে, তারা এখানে আসছে, আর যেন কি উল্লাস তাদের, ফেটে পড়ছে তারা বন্দে মাতরম এই চিৎকার করে। কিশোর ভাবতে পারছে না কি পাবে এই অন্ধকার খুপড়ি, তার মধ্যে ঢুকে তারা কি পাবে। হ্যাঁ, তারা অনেক কিছু পাবে। কি পাবে সেটাই মায়ের গলায় শোনা গানটা, শিকল পরা ছল, তোদের এই শিকল পরা ছল, শিকল পরেই শিকলকে তোরা বিফল করে দিবি। জেলে আয়, কত জেল আছে ব্রিটিশের, কত ভারতবাসীকে তারা বন্দি করতে পারবে। এই যে এত এত মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে যোগ দিচ্ছে এবং যারা হাসি মুখে কারাবরণ করছে, তাদের জন্যই এই গান লেখা। যে এত মানুষ কারাবরণ করতে থাকলে একসময় ইংরেজ হাঁপিয়ে যাবে, কারণ জেলে তারা রাখতে পারবে না, জায়গা হবে না এত বন্দিকে রাখার মতন। তখন তারা কি করবে? তখন এই জেল জিনিসটাই হাস্যকর হয়ে যাবে, জেলটারই আর কোনো অর্থ থাকবে না। এইটাই এই গানটার মধ্য দিয়ে যেন লেখক উপলব্ধি করলেন যে এটাই তারা পাবে, এটাই তারা করতে চাইছে। এইভাবেই একটা আন্দোলনকে তারা সর্বাত্মক করে তুলতে চাইছে। সমস্ত মানুষের মধ্যে যত আন্দোলনটা ছড়িয়ে যাবে, ততই ইংরেজ পিছু হটতে বাধ্য হবে, কারণ তাদের ক্ষমতাও সীমাবদ্ধ। এত মানুষকে আটকানোর ক্ষমতা তাদের নেই। ওরা জেলে আসছে, জেলে অন্ধকার ঘুপচি ঘরের মধ্যে আটকে থাকছে, কিন্তু থাকলে কি হবে? সেইটা দিয়েই তারা ইংরেজের শক্তিকে কমিয়ে দিচ্ছে। আর একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, যেটা আমরা 19 আর 23-এ পেয়েছি। আর এখান থেকে ছোট্ট করে আর একটা বলে দিয়ে চলে যাই, একবার মানে আসেনি এটা একবারও। চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। কার কথা বলা হয়েছে? সুভাষচন্দ্র বসুর কথা এখানে বলা হয়েছে। লেখক তাকে কিভাবে দেখেছিলেন বা তাকে দেখার অভিজ্ঞতাটা লেখকের কেমন হয়েছিল, আমি যা এতক্ষণ বললাম তাই। সেই রামদুলাল বাবু জেলে গেছেন, তার বাড়িওয়ালা রামদুলাল বাবুর দাদা রামদুলাল বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কিশোর লেখককে তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। সেই জেলখানায় তিনি যখন ঢুকলেন, সেই মাথা নিচু করে ঢুকতে হলো, খুব রাগ হচ্ছিল, কিন্তু ঢুকলেন। ঢুকে তিনি দেখছেন যে যেখানে একটা জায়গা যেখানে শতরঞ্চি পাতা, এই দেখো লেখা আছে, একটু এগিয়ে বাঁ হাতের শেষ ঘরটায় বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা। বন্দীদের সঙ্গে তো বাড়ির লোকেরা দেখা করতে যায়, সেই ব্যবস্থা। সেখানে কি মেঝের ওপর শতরঞ্চি পাতা, আর সেখানেই একটা টেবিল আর একটা চেয়ার। সেই চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন সুভাষচন্দ্র বসু। তাকে দেখে নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই মানুষটি, তাকে এত সামনে থেকে দেখা যেতে পারে। আর তিনি কি করছিলেন? যত মানুষ জেলে বন্দি হয়ে আসছিল, গাড়ি থেকে নামছিল, তিনি গিয়ে তাদের জড়িয়ে ধরছিলেন বুকে আর বলছিলেন, তোমরা এসেছো, তোমরাও মাতৃমুক্তিপণে এইভাবে জেলে আসছো। এইটাই যেন তিনি বলতে চাইছেন এইভাবে। অর্থাৎ এখান থেকেও একটা প্রশ্ন হতে পারে, তাহলে রামদুলাল বাবুকে নিয়ে একটা প্রশ্ন হতে পারে, মায়ের কাছে শেখা গান কোন গান, কেন এটা মনে হয়েছে, এটা একটা প্রশ্ন হতে পারে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমি তোমাদের এখানে 3টে, আর প্রথমে মোনা ঠাকুরের মুখে শোনা কলকাতার বর্ণনা, মোট 4টে প্রশ্নের উত্তর কিন্তু আজকে মোটামুটি আলোচনা করে দিলাম। আর একটা দিন আমার লাগবে
বাকি অল্প আর কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো আলোচনা করে দিলেই দেখবে কলের কলকাতা তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে।